সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমার সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, লেখক, আরও অনেক বিশেষণ দেয়া যায়। সবচেয়ে বড় কথা, তিনি একজন প্রবীণ সাংবাদিক, মাহবুব আলম। মাহবুব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, আলোচনা করে থাকি সমসাময়িক বিষয় নিয়ে। আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য খবর হচ্ছে, মাহবুব ভাই, আপনার নজরে পড়েছে নিশ্চয়ই, একটি জাতীয় দৈনিক তাদের প্রধান শিরোনাম করেছে সংস্কার প্রশ্নের দলগুলোর ঐক্যমত্য নিয়ে সংশয়। আমরা দেখলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে দ্বিতীয় দফার যে বৈঠক, সেই বৈঠকে গতকালকে সপ্তম দিনের মতো বৈঠক শেষ হলো এবং ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ তিনি বলেছেন যে সন্তোষজনক কোনো অগ্রগতি এখনো পর্যন্ত হয়নি ঐক্যমত্য কমিশনের। এবং এই মুহূর্তে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল কলেবরে বা অবয়বের দিক দিয়ে বিএনপিকে বলা যায়, এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু এক ধরনের অসন্তোষ আমরা লক্ষ্য করছি। পাশাপাশি জামায়াতে ইসলামী সহ বেশ কিছু রাজনৈতিক দল, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি যেটি এনসিপি, এবং ভিপি নূরের রাজনৈতিক দল জন অধিকার পার্টি এবং চরমোনাই পীরের দল, এরা কিন্তু বলেছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন, এটিতে জোর দাবি জানিয়েছেন, এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রতিও তাদের কিন্তু ঝোঁক আগের মতোই রয়ে গেছে। এটি বিষয় সব মিলিয়ে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নিয়ে যখন কথা হচ্ছিল, যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছিলেন যে ফেব্রুয়ারিতে এক ধরনের সম্ভাব্যতা নিয়ে কাজ করছেন তারা, তখন এই ধরনের বার্তা আসলে রাজনৈতিক পরিবেশকে কেমন ছবি আপনার সামনে আসে এবং সেটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনি তো বাংলাদেশের জন্ম থেকে শুরু করে গত 53 বছরের রাজনীতি একেবারে প্রত্যক্ষ করেছেন, এবং 53 বছরের মধ্যে 40 বছরের বেশি সময় ধরে এই রাজনীতি নিয়ে লিখছেন। প্রথমত হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে হতাশ না, আমি আশাবাদী। এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষও, সাধারণ মানুষও হতাশ নয়, তারা আশাবাদী। তারা একদিকে যেমন আশাবাদী যে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে, একইভাবে তারা আশাবাদী রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিয়েও। কারণ আশাবাদের প্রথম দিকটা আমি বলতে চাই যে আমাদের স্বাধীনতা 54 বছরে এই প্রথমবারের মতো ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসেছে। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে অতীতে কখনো হয় নাই। তো এই যে এক টেবিলে বসাতে পারাটা বা এক টেবিলে বসাটা, এইটা কিন্তু খুব বড় বিষয়। কারণ বাংলাদেশের রাজনীতিতে এই যে একটা বাইনারি ছিল, কিন্তু এটি 2018 সালের জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনাও তো গণভবনে এরকম চায়ের পার্টি দিয়েছিলেন। সবগুলো রাজনৈতিক দল বা অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু ওই দাওয়াতেও গিয়েছিল। একটা হচ্ছে চায়ের পার্টি এক জিনিস, এবং সেখানে আলোচনাও হয়েছিল। আমি বলি চায়ের পার্টি এক জিনিস, বিয়ের দাওয়াত আরেক জিনিস। আমি জানি যে নেতা নেত্রী বা তাদের ছেলে মেয়েদের এই 54 বছরে অসংখ্য বিয়ের অনুষ্ঠান হয়েছে, বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পেয়ে গেছে, সেটা এক জিনিস। আর প্রধানমন্ত্রী চায়ের দাওয়াত এক জিনিস। আর সংলাপে বসা, সমস্ত দলগুলোকে এক টেবিলে সংলাপে বসা, সেখানে আলোচনা করা না, যুক্তি দেওয়া, এবং এই প্রথমবার তারা কথা বলছে এবং বিতর্কের সুযোগ দিচ্ছে। শেখ হাসিনার ওই বৈঠকে এরকম কোনো সুযোগ ছিল না। যারা আমাদের এখানে শুধু শেখ হাসিনার বৈঠকে না, যারাই সরকার প্রধান হয়েছে, মনে হয় যেন সরকার প্রধান ঈশ্বর তুল্য এইরকম একটা জায়গায়। যেমন তাদের বসার যে, যখন এই ধরনের বৈঠকগুলো করে বা এই ধরনের তাদের যে বসার অ্যারেঞ্জমেন্টের মধ্যেই আমরা দেখি যে ঈশ্বরের জন্য আলাদা একটা সিংহাসন থাকে আর অন্যেরা আরেক জায়গায়। কিন্তু আমরা যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের এই বৈঠকগুলো দেখি, বৈঠকখানার মতো গোল একটা বৈঠকখানার মতো বৈঠকই আলোচনা।
তো এইটা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে আমি মনে করি এটা একটা বড় বিশাল বড় অগ্রগতি। এখন আপাতত আমাদের দেশে এটা কিন্তু মাহবুব ভাই, ছবিটা সুন্দর লাগলেও যে সংবাদের যে শিরোনামগুলো, এগুলো তো আসলে আবার মন খারাপ করে। আমি আসছি, এটা মন খারাপ করার কিছু নাই। যেমন আলী রিয়াজ সাহেব হতাশা ব্যক্ত করেছেন, আমি মনে করি তার দিক থেকে তিনি চেষ্টা করে যাচ্ছেন। আমি তার যে উদ্যোগ, চেষ্টা, তার যে ধৈর্য ধরে শুনছেন, আমি এই আলী রিয়াজের প্রতি এই কারণে আমি যথেষ্ট মনে করি তার ধৈর্যের জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু এত তাড়াতাড়ি তার যে হতাশা ব্যক্ত করা, এইটা আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি তার এইরকম প্রকাশ্যে হতাশা ব্যক্ত করা সঠিক হয় নাই। আবার একইভাবে বিএনপির তরফ থেকে অসন্তোষ প্রকাশ যেটা করা হয়েছে, সেটাও কিন্তু আমি মনে করি খুব সঠিক হয় নাই। যেমন বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে চা চক্র ভালোই হচ্ছে, হ্যাঁ চা চক্র ভালোই হচ্ছে, যে এই যে এটাকে কি বলে, এটা তো এক ধরনের কি বলে, যাই হোক, তো এটা ঠিক হয় না। আবার একই সাথে বলা হচ্ছে যে যদি শর্ত দিয়ে তো আলোচনা হয় না, আসলে এখানে কোনো শর্তের কিন্তু বিষয় নাই। আবার বিএনপি তো অযৌক্তিকও বলেনি। অনেকগুলো রাজনৈতিক দল, সবাই তো শতভাগ ঐক্যমত হবে না। ডেমোক্রেসির সৌন্দর্যই তো এটি যে আমি আপনার অধিকাংশ মতের সাথে একমত, কিন্তু শতভাগ একমত হওয়া কি গণতন্ত্রে যায়? শতভাগ একমত হলে গণতন্ত্র, তাহলে সবগুলো রাজনৈতিক দল তো একটা দলই হতো। শতভাগ যদি একমত হয় তাহলে তো একটা দলই হতো, আর একমত হওয়ার তো কোনো সুযোগ নাই। হ্যাঁ, একটা রাজনৈতিক দল এক একটা ইডিওলজি বিলং করে। প্রত্যেকটা রাজনৈতিক দলে তাদের নিজস্ব আদর্শ আছে, নিজস্ব দর্শন আছে এবং নিজস্ব কর্মপদ্ধতি আছে, যেমন এবং নিজস্ব ভীষণ আছে। যেমন মোটা দাগে আমাদের রাজনৈতিক দলগুলো কি, মোটা দাগে আমাদের একটা রাজনৈতিক দলগুলো হচ্ছে পুঁজিবাদী বা মুক্তবাজারের সমর্থক রাজনৈতিক দল, মোটা দাগে, এবং এর সংখ্যা অনেক। এটা তো একটা দল না, অনেকগুলো অধিকাংশ দলই এই পথে। আচ্ছা, আর একটা হচ্ছে কি যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল, এবং তাদের সংখ্যাও কিন্তু অনেক, তারা ধর্মকে প্রধান করে তারা রাজনীতি করে, তার পুঁজি হলো ধর্ম। এইখানে তার আদর্শ যদি বলেন সেটাও ধর্ম, অর্থাৎ সেইখানে একটা ধর্মীয় আদর্শই একটি আজকের আধুনিক এই সমাজ ব্যবস্থায় এই, কারণ এখানে তো শুধু একটি ধর্মের লোক বসবাস করে না, নানান ধর্মের এবং নানান জাতিগোষ্ঠীর লোক বসবাস করে। আবার আরেকটা ধারা, তিনটা ধারা এখানে, একটা হচ্ছে পুঁজিবাদী ধারা, একটা হলো ধর্মীয় ধারা, আর একটা হলো সমাজতন্ত্রের ধারা। আর একটা অংশ তারা সমাজতন্ত্রে বিশ্বাস করে। তো তাদের মধ্যেও অনেকগুলো দল, একটা দুইটা দল না। তাহলে এই তিন ধারার সমন্বয় তো কখনোই সম্ভব না, এক টেবিলে হয়নি কখনো। তারপরে আবার এই প্রত্যেকটা ধারার আবার একাধিক দল, কারণ পুঁজিবাদী ধারার যে দলগুলো তার আবার নিজস্ব কৌশল আছে, তার অনেক ব্যাপার আছে। কাজেই এইখানে এইরকম একটি জায়গায়, এরকম একটা অবস্থায় সবাইকে এক টেবিলে বসানো, এটা আমি মনে করি বিরাট সাফল্য। এখন এটা কিছু মনে হচ্ছে না, আজ থেকে 10, 15, 20 বছর পরে এটা হবে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে চিহ্নিত হবে বলে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এর ফলাফলটা কি, আমরা কি আউটকাম তো আমরা দৃশ্যমান নাই না, এবং এক ধরনের আশাবাদ ছিল, কিন্তু জুলাই চার্টারটা হয়তোবা জুলাইয়ে আমরা পাবো, কিন্তু সেটি নিয়েও কিন্তু অধ্যাপক আলী রিয়াজ সাহেব এক ধরনের মন খারাপই করেছেন, হতাশা প্রকাশ করেছেন। কিন্তু আমি মনে করি এইখানে আবারও বলতে চাই, এখানে হতাশার কিছু নাই, কারণ মৌলিক 20টা বিষয় নিয়ে আলোচনা করার কথা, 9টা বিষয়ে আলোচনা হয়েছে, 2টা বিষয়ে ঐক্যমত হয়েছে, আর বাকিগুলোতে এখনো ঐক্যমত হয় নাই। তার মধ্যে অন্য অনেকগুলো বিষয় আলোচনায় আসে নাই। তো এই ধরনের একটি বিষয় সোজা কথায় 54 বছরের আবর্জনা যদি সরান, আপনার কতগুলো ট্রাক্টর লাগবে বা কতগুলো ট্রাক লাগবে? তো এই আবর্জনা সরাতে যে আলী রিয়াজ সাহেব যদি মনে করেন 15-20 দিন বা 2 মাসের মধ্যে আলোচনায় একটা সমাধান হবে, এটা হয় না।
কিন্তু আমাদের তো ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হলে দ্রুতই সমাধান করতে হবে। এখন অনেক প্রশ্নেই মানে রেখে এখানে সব প্রশ্নে যখন ঐক্যমত হবে না, যেগুলো ঐক্যমত হলো সেগুলো হলো, যেগুলো হলো না সেগুলো রেখে স্থগিত রেখে হবে। সেগুলো ভবিষ্যৎ সংসদে হতে পারে বা সংসদের বাইরেও রাজনৈতিক দলগুলোর, যেমন আপনি যদি খেয়াল করে থাকেন আমাদের দেশে এই চর্চাটা নাই, কিন্তু ইউরোপে তো আছেই, আমাদের প্রতিবেশী দেশ ভারতেও আছে। কোনো বড় ঘটনা ঘটলে তা পার্লামেন্টে যেমন আলোচনা হয়, পার্লামেন্টের বাইরে ওরা কি করে, রাজনৈতিক দলগুলো সর্বদলীয় বৈঠক ডাকে। এই তো কদিন আগে পেহেলগামের নাটকের পর যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে পাকিস্তানে যে হামলাটা করলো, কারণ পেহেলগামের যে একটা নাটক হয়েছে এটা রাজনৈতিক দলের নেতারা জানতো না, বিরোধী দলের নেতারা জানতো, এবং এটা জানার পরও সর্বদলীয় বৈঠকে যে কিন্তু কেউ প্রশ্ন করে নাই, আমরা অন্তত নিউজে দেখি নাই। বরং সর্বদলীয় বৈঠকে তারা প্রধানমন্ত্রীকে অল আউট সাপোর্ট দিয়েছে। যে প্রধানমন্ত্রীর সাথে দা কুমড়ো সম্পর্ক বিরোধী দলের, তারা সর্বদলীয় বৈঠকে এই প্রশ্নে অল আউট সমর্থন দিয়েছে। তা আমরা এই যে এখন যে 20টা বিষয় বা আরো বিষয়, শুধু 20টা বিষয় না, আরো নতুন বিষয় আসতে পারে না, তো এই বিষয়গুলো সংসদের ভিতরে, সংসদের বাইরে রাজনৈতিক দলগুলোর তখন তার ঐক্যমত কমিশন থাকবে না, কিন্তু তারা যখন ক্ষমতাসীন রাজনৈতিক দল থাকবে, তারা যখন মানে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোকে নিয়ে সর্বদলীয় বৈঠকের আয়োজন করবে, একটা হয় কি, একটা কেমিস্ট্রি আছে। আপনার সাথে আমার দেখা হয় না সারা বছর, এমনকি আত্মীয়তা রক্তের সম্পর্ক থাকার পরও দেখা হয় না, তো 2 বছর পর 1 বছর পর বিয়ের দাওয়াতে যখন দেখা হয়, ওই কেমিস্ট্রি কিন্তু খুব জমে না। কিন্তু আমার প্রতিবেশী যাকে আমি প্রত্যেক দিন দেখছি, কথা হচ্ছে না, কিন্তু ওই প্রতিবেশী যখন আমার বাসায় আসে অথবা আমি তার বাসায় যাই, তার কিন্তু একটা কেমিস্ট্রি তৈরি হয়। ঠিক একইভাবে রাজনৈতিক দলগুলো পরস্পর মুখদর্শন যখন করবে, 4 টেবিলে বসবে, আলোচনার টেবিলে বসবে, অগ্রগতি একটা হবেই আমি বিশ্বাস করি। কিন্তু গত 2-3 দিনের বা গত 1 সপ্তাহের চিত্র যেটি রাজনৈতিক ময়দানের, সেই চিত্র তো আবার উল্টো বলছে। আপনি কি পিআর পদ্ধতি এবং স্থানীয় সরকার নির্বাচন এগুলোকে আবার প্রাসঙ্গিক করে সামনে ঠেলে দিয়ে দেখা গেছে ইসলামিক দলগুলো এক ধরনের একটা মোর্চা বা ঐক্য করবার এক ধরনের বার্তা তারা দিয়েই দিয়েছেন। এক প্রকার এখন বিএনপি এক প্রকার একাই হয়ে গেছেন। প্রথমত হচ্ছে বিএনপি এবং বিএনপির সাথে যে যুথবদ্ধভাবে আন্দোলন করলেন গত অনেকগুলো বছর ধরে, সেই রাজনৈতিক দল যেমন ভিপি নূরের দল, তিনিও পিআর পদ্ধতিতে সায় দিলেন। আবার এদিকে বিএনপির সাথেও তার এক ধরনের বন্ধুত্ব আছে বা হৃদ্রতা আছে। সব মিলিয়ে বিএনপি কিন্তু এখন এক ধরনের সংশয় পড়ে গেছেন যে আদৌ কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আপনার কি মনে হয়? প্রথমত কিন্তু এখন সংশয় প্রকাশ করছেন। ব্যাপারটা হলো যে কি, মানে একটা কথা আছে, দই খেয়ে মুখ পুড়লে, এই কি বলে, চুন খেয়ে মুখ পুড়লে দই দেখলেও ভয় লাগে। আমার কাছে মনে হয়েছে যেন বিএনপির অবস্থা রয়েছে তাই। একটা রাজনৈতিক দল, অভিজ্ঞ রাজনৈতিক দল, আর এটা এমন একটা রাজনৈতিক দল, তাকে কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখে আসতে হয়েছিল। জিয়াউর রহমান যখন এই রাজনৈতিক দলটি করেন, তখন যে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, তখন সার্বভৌমত্ব হুমকির মধ্যে ছিল তিনি যখন দলটা করেন। আর দেশের ভিতরে ভাবটা এইরকম ছিল, দেশের সব লোক আওয়ামী লীগের বাইরে কোনো দল নাই, কারণ তখন বাকশাল ছিল, এক দল ছিল। তা এক দলের থেকে একটা বড় ঘটনার মধ্য দিয়ে, শেখ মুজিবের মৃত্যুর মধ্য দিয়ে, তখন যে রাজনৈতিক পরিস্থিতি, একটা থমথমে রাজনৈতিক পরিস্থিতি, এইরকম একটি অবস্থায় একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে জিয়াউর রহমান যে দলটা করেছিলেন, এটা কঠিন চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছিলেন। তো সেই জিয়াউর রহমানের উত্তরসূরি রাজনৈতিক দল, জিয়াউর রহমানের তখন সারা বাংলাদেশে 10 জন সমর্থক ছিল বলে আমার জানা নাই, কারণ জিয়াউর রহমান ওয়েল নোন ছিলেন মেজর জিয়া হিসেবে, কিন্তু রাজনৈতিক জিয়া হিসেবে তারপরে তিনি যখন ক্ষমতা গ্রহণ করলেন, তখনও কিন্তু তিনি ব্যাপক পরিচিতি, মানে ব্যক্তিগতভাবে তিনি বেশ পরিচিত ছিলেন, নামে পরিচিত ছিলেন, কিন্তু রাজনীতির সাথে তার কোনো সম্পর্ক না থাকায় তাকে কিন্তু সাধারণ মানুষ প্রচন্ড সন্দেহের চোখেই দেখত।
কিন্তু তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে তিনি দলটাকে একটা দল গঠন করেছিলেন, মানে রাজনৈতিক দল গঠন করেছিলেন। এইরকম একটি গঠিত রাজনৈতিক দল যার জনভিত্তি আছে, গ্রাম পর্যায়ে সমর্থক আছে, সেই রাজনৈতিক দলের আজকের যারা নেতৃত্ব তারা এত ভীত কেন? আমার প্রশ্ন, তাদের মধ্যে এত সংশয় কেন? অর্থাৎ আমার কাছে তো মনে হচ্ছে জিয়াউর রহমানের রাজনীতিকে তারা ধারণ করতে পারছে না, তার চ্যালেঞ্জকে গ্রহণ করা যে মানসিকতা। হয়তো বলবেন আরেকজন জিয়া তো তৈরি হয় না, না আরেকজন জিয়া তৈরি হয় না, এবং আরেকজন জিয়া তৈরি হবে, একজন গান্ধীর জায়গায় ভারতে আরেকজন গান্ধী তৈরি হয় নাই, তাই না? এটা হয় না। চীনে মাও সেতুং হয়েছিল, আরেকটা মাও সেতুং তৈরি হয় নাই। ঠিক একইভাবে আরেকজন জিয়া তৈরি হবে না, কিন্তু সেই ধারাবাহিকতা এই দলকে তো লালন করতে হবে, তার সেই আশাবাদ থাকতে হবে। একটি বড় রাজনৈতিক দল মানে প্রকাশ্যে এসে হতাশা ব্যক্ত করবে জাতির কাছে এবং মানে মানে এক ধরনের মস্কারা করবে, একটা জাতীয় ঐক্যমতের মতো একটা জায়গা যেখানে পুরো জাতির ভবিষ্যৎ নির্ধারণের জন্য বৈঠক হচ্ছে, সেই বৈঠক নিয়ে মস্কারা করবে, খাওয়া দাওয়ার কথা বলে, এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। আচ্ছা, আরেকটা জিনিস আপনি যেটা বললেন যে এই প্রশ্নটা তুললেন যে জামাত আনুপাতিক পদ্ধতির যে নির্বাচন, আবার স্থানীয় সরকার নির্বাচনের যে দাবি জানাইছে, এর মধ্য দিয়ে একটা অরাজকতা করতে পারছে কিনা, চাচ্ছে কিনা, এটা বিএনপি, মানে আমার প্রশ্ন না, এটি বিএনপির অভিযোগ, বিএনপির প্রশ্ন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় এখানে কিন্তু অরাজকতা বা এই কারণে নির্বাচন পিছিয়ে যাবে এর কোনো কারণ নাই। কারণ একটা মনে রাখতে হবে, আপনার কাছে পিআর পদ্ধতিকে কতটা যৌক্তিক মনে হয় এই দাবিকে? এখন এটা তো আমার ব্যক্তিগত মূল্যায়নের কথা যদি বলেন সেটা তাহলে একটু বলেই নেই আমি, তারপরে জামাতের জায়গায় যদি আমি মনে করি যে পিআর পদ্ধতি হচ্ছে সর্বোত্তম পদ্ধতি। আজকের বিশ্বের 88টা দেশে পিআর পদ্ধতি চালু আছে। আমাদের প্রতিবেশী দেশ নেপালে তারা কিন্তু অর্ধেক পিআর পদ্ধতি, অর্ধেক এই যে বর্তমানে আমাদের যে প্রচলিত পদ্ধতিতে ইয়ে করে। শ্রীলঙ্কাতেও এক ধরনের পিআর পদ্ধতি চালু আছে, আর ইউরোপের অধিকাংশ দেশে তাই। জার্মানিতেও কিন্তু আধা আধি। কারণ পিআর পদ্ধতির সুবিধাটা হলো এই, এবং জামাত যে দাবি করেছে, শুধু জামাত দাবি করেছে, আমরা শুধু জামাতেরটা দেখছি। বিএনপির সাথে, বিএনপি জোটের সাথে যারা আছে তাদের অনেকেই দীর্ঘদিন ধরে এই দাবিটা করে আসছে। যেমন সাইফুল হকের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তার জন্মের পর থেকেই কিন্তু পিআর পদ্ধতি চেয়ে আসছে। ভিপি নূরের দলও তাই, এবং আরো কয়েক দল বলে নামটা মনে পড়ছে, মাহমুদুর রহমান মান্না ভাইয়ের দল, তারপরে জোনায়েদ সাকির দল, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এর জন্য আন্দোলনটা করছে। তারা কেন আন্দোলনটা করছে? কমিউনিস্ট পার্টি, তারাও দীর্ঘদিন ধরে আন্দোলনটা করছে। কারণটা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশে এই যে মানে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে নির্বাচনটা হয় 40 থেকে 41-42% বেশি ভোট কিন্তু এ যাবৎ কেউ পায় নাই। এমনকি 35-36% ভোট পেয়েও সরকার গঠন করার রেকর্ড আছে। তা একটা নির্বাচনী এলাকায় একজন সংসদ সদস্য হবে, সে মাত্র 30% ভোট পেয়েও কিন্তু সংসদ সদস্য হতে পারে। যেমন সে তার মানে এলাকায় 2 লাখ ভোটের মধ্যে সে 1 লাখ ভোট পেল, 1 লাখ না, মনে করেন 2 লাখ ভোটের মধ্যে সে মাত্র 50,000 ভোট পেল, এরকম ঘটনাও আছে। আর তার প্রতিদ্বন্দ্বী 49,000 ভোট পেল, কিন্তু উনি 50,000 ভোট পেয়ে এমপি হয়ে গেলেন, 49,000 ভোট পেয়ে তিনি পরাজিত হলেন, এবং তার এই ভোটের কোনো মূল্যায়নই থাকলো না। তারপরে পিআর পদ্ধতি বা এই মানে প্রচলিত পদ্ধতিতে 40%-35% ভোট পেয়ে যে সরকারটা গঠিত হয়, তার মানে সেই সরকারটা কত পার্সেন্ট লোকের সরকার? 35% লোকের সরকার বা 40% লোকের সরকার। অর্থাৎ সে কিন্তু শতভাগ জনগণের প্রতিনিধিত্ব করছে না, অথবা তিনি সংখ্যাগরিষ্ঠ জনগণের সরকার নয়। এই জন্য পৃথিবীর বিভিন্ন দেশে যেমন প্রেসিডেন্সিয়াল সিস্টেম যেখানে আছে, সে ফ্রান্সে আছে এবং সব জায়গায় আছে, টার্কিতে আছে, যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে তাকে 50%-এর বেশি ভোট পেতে হবে, তা নাহলে 51% পেতে হবে। এই 3 বার ভোট হয় দরকার হলে। প্রথমে সব
দল অংশগ্রহণ করে, তারপরে দ্বিতীয় পর্যায়ে কয়েকটা দল, আর তৃতীয় পর্যায়ে প্রধান এবং 2 নম্বর দল। তাই আমাদের এইখানে কিন্তু সেই সুযোগ নেই, আমাদের এখানে পার্লামেন্টারি সিস্টেমে চলে। তো আমাদের এখানে যদি আমরা মানে এই সিস্টেম থেকে পিআর সিস্টেমে আমাদের যদি উত্তরণ হয়, তাহলে এখন যেটা সংখ্যালঘিষ্ঠরা সংখ্যাগরিষ্ঠদের উপর শাসন করছে, অর্থাৎ সংখ্যাগুরুরা শাসিত হচ্ছে সংখ্যালঘুদের দ্বারা, সংখ্যালঘুদের সরকার হচ্ছে, সংখ্যাগরিষ্ঠের সরকার হচ্ছে না। পিআর পদ্ধতি হলে বলা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠের সরকার হবে। কিরকম? পার্লামেন্টে যার 50% আছে, আসন আছে, তারাই সরকার গঠন করবে। তা সেই ক্ষেত্রে যে দল মনে করেন সবচেয়ে বড় দল 40% আসন পেলে, আর বাকি 10% আসন যে সমস্ত ছোট ছোট দল পেয়েছে তাদের নিয়ে হবে। যেমন এই কারণে দেখা যায় পৃথিবীর এই যে যারা পিআর পদ্ধতিতে গেছে তাদের অধিকাংশই কিন্তু তারা কোয়ালিশন সরকার গঠন করে। হয়তো বলবেন এটা তো কোয়ালিশন সরকার দুর্বল হয় না, দুর্বল হবে কেন? আমরা তো সে নজির দেখেছি, কোয়ালিশন সরকার মানে দেখা যায় যে বছর ঘুরতে না ঘুরতে সরকার ভেঙে যায়, পার্লামেন্ট ভেঙে যায়, নীতি তো হয় না। আপনি নেপালের কথা বলেছেন, নেপালে তো 5 বছরে অন্তত 4 বার সরকার বদল হওয়ার নজিরও আছে। এটা হচ্ছে মানে এটা তৃতীয় বিশ্বের দেশ বলে একটা অস্থিরতা কাজ করে, এবং এরা সবসময় ভারতীয় ষড়যন্ত্রের মুখে আছে, মানে একটা তপ্ত কড়াইয়ের মধ্যে নেপাল। এবং অনেকেই তো বলছেন যে এই পিআর পদ্ধতির যে পরামর্শ, এটি দিল্লির প্রেসক্রিপশন। না, দিল্লি এই প্রেসক্রিপশনের মধ্যে নাই, দিল্লি এইগুলো পছন্দও করে না। এটা মানে এই অভিযোগ খুব সঠিক না। এটা তো ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপের এই পিআর পদ্ধতিতে এসছে তো ইউরোপ থেকে। এখন আমাদের যে পদ্ধতি এটাও যেমন ইউরোপ থেকে এসছে, এটাও কিন্তু ইউরোপ থেকে এসছে। তো যাই হোক, আমি ব্যক্তিগতভাবে মনে করি পিআর পদ্ধতিতে যদি আমরা যেতে পারি, এবং আমি নিশ্চিত আজকে না গেলেও 20 বছর পরে আমাদেরকে যেতে হবে, কারণ আমাদের তো পিআর পদ্ধতির একটা ব্যাপার আছে, রাজনৈতিক সংস্কৃতি উন্নত না হলে এই পিআর পদ্ধতি কিন্তু বিপজ্জনক হতে পারে। এর সাথে রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক স্থিতিশীলতা দরকার আছে পিআর পদ্ধতির সাথে। তো আমাদের সামাজিক যে মানে স্থিতিশীলতাও নাই, আর রাজনৈতিক পদ্ধতি পরস্পর অনাস্থা, আমাদের রাজনৈতিক সংস্কৃতিও গড়ে ওঠে নাই। তো কাজেই পিআর পদ্ধতিতে এই মুহূর্তে যাওয়ার আমি ব্যক্তিগতভাবে, সেটা কি আত্মঘাতী হবে? আত্মঘাতী হবে না, এই মুহূর্তে সঠিক হবে না, আমি একটু বলতে চাই। যদি পিআর পদ্ধতিতে যাই শেষ পর্যন্ত, তাহলে কোন কোন চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে বাংলাদেশ? পিআর পদ্ধতিতে গেলে প্রথমত হচ্ছে এই সরকারের মানে যে সরকারটা গঠিত হবে সেই সরকার মানে সবসময় মানে একটা শক্তিশালী সরকার গঠন কঠিন হয়ে যাবে। মানে সে রক্ষণাত্মক ভাবেই সরকার চালাতে হবে। তাই এর একটা পজিটিভ দিক আছে, এটা একটা ভালো দিক হলো সরকার তখন জনকল্যাণে অনেক বেশি মনোযোগী হবে, অর্থাৎ জনতুষ্টির বাজেটটা করবে। কারণ তাকে তো ভয়ে থাকতে হবে, তার সহযোগী রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে। তো এইটা জনতুষ্টির বাজেট, অর্থাৎ এটা জনগণের দিক থেকে কিন্তু এটা ভালো দিক। আর অন্যদিকে রাজনৈতিক দলগুলোর দিক থেকে রাজনৈতিক নেতারা তারা কিন্তু সবসময় একটা তোপের মুখে থাকবে। তো যাই হোক, আমি যেটা বলছিলেন, আপনি যে প্রশ্নটা করেছেন, এটা যে এতে পিছায় যাচ্ছে কিনা, জাতীয় নির্বাচন পিছায় যাবে কিনা, এটা পিছায় যাবে কিনা না, এটা অনেকে সংশয়। এবং এটা জামাত এবং ইসলামিক দলগুলো এই প্রশ্ন তুলে ওরা একটা অরাজকতা করতে চাচ্ছে কিনা, অথবা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে তারা একটা অরাজক। আমি মনে করি না, আসলে জামাত দর কষাকষি করছে। কারণ রাজনৈতিক দল হিসাবে এই প্রথমবারের মতো জামাত বুক ফুলায় কথা বলতে পারছে জুলাই গণঅভ্যুত্থানের পরে। এর আগ পর্যন্ত জামাত কিন্তু রক্ষণাত্মক দল হিসাবে কাজ করেছে। স্বাধীনতার পর যেহেতু মুক্তিযুদ্ধে তারা বিরোধিতা করেছিল, তারপরে একটা ঘটনার মধ্য দিয়ে জামাত রেজিস্ট্রেশন পেয়েছে, মানে জামাত এক ধরনের বৈধতা নেওয়ার চেষ্টা করেছে। এখনো কিন্তু জামাত জনগণের কাছে, যদিও তারা ক্ষমা চেয়েছে, কিন্তু জনগণের কাছে এখনো তারা প্রশ্নবিদ্ধ একটি রাজনৈতিক দল। মানে ক্ষমা চেয়েছে যদি তারা কোনো ভুল করে থাকে, যদি বলে, তো যার ফলে জনগণের কাছে জামাত কিন্তু এখনো একটি প্রশ্নবিদ্ধ দল। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনও কিন্তু প্রশ্নবিদ্ধ দল, কারণ ৭১ তার যে ভূমিকা নিয়ে এখনো মানুষ
প্রশ্ন তোলে। তা এই যে এবং এই ইসলামী আন্দোলন তো 2018-তে শেখ হাসিনার 300 নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য 300 আসনে প্রার্থীও দিয়েছিলেন। শুধু প্রার্থী দেয় না, শেখ হাসিনাকে অল আউট সমর্থন দিয়েছে। এই জুলাই অভ্যুত্থানের প্রথম দিকেও তারা ছিল, কিন্তু শেষের দিকে একটু কৌশল করে তারা নিজেরা একটু দূরে দূরে ছিল, তারা কিন্তু জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করে নাই। আচ্ছা, যাই হোক, আমি মনে করি এই দলগুলো এই যে প্রশ্নটা তুলছে এটা নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য এবং জনগণের সামনে তারা যে একটি বিকল্প শক্তি, কারণ এই কথা সত্যি, আজকে বিএনপি যেমন বড় দল, তারপরে দ্বিতীয় বৃহত্তম দল, মানে কিন্তু শূন্য, এই শূন্যস্থান পূরণ করছে কে? জামাত। কারণ বিএনপির সাধারণভাবে আমরা ধরে নেই আগের নির্বাচনী ফলাফল থেকে তার 40% জনসমর্থন আছে, জামাতের তো 10-11% আছে, মাঝখানে আর কারো আছে? অর্থাৎ জামাত নিজেকে মানে একটা পজিশনে আনার জন্যে, একটা বার্গেন করার জন্যে তারা নিজেকে এই ধরনের উল্টোপাল্টা কথাবার্তা বলার মধ্য দিয়ে, একটু পানি ঘোলা করার মধ্য দিয়ে তার নিজেকে, নিজের প্রজেকশনটাকে তারা তুলে ধরতে চাচ্ছে। এবং সাথে অন্য অন্য ইসলাম, জামাতের এইবার সুবিধা হয়েছে, জামাতের বিরোধী যে মানে অন্য অন্য ইসলামিক শক্তি তাদেরকেও সে সাথে নিয়েছে। জামাতের যে দর্শন, কারণ একটা কথা আছে, জামাতের ইসলাম কিন্তু ইসলাম না, এটা আমার কথা না, মাওলানা ভাসানী বলতেন, এটা মওদুদির ইসলাম। এই মওদুদির ইসলাম কিন্তু ওই মমিনুল হকদের ইসলাম না, তাদের আবার আর এক রকম ইসলাম। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের পর এক শ্রেণীর লোক, আওয়ামী লীগের লোকেরা ষড়যন্ত্রমূলকভাবে মন্দিরে হামলা করেছে, আর আরেক শ্রেণীর লোক যারা মুসলিম তারা মাজারে হামলা করেছে। এরা কারা? এদেরই শক্তি। অর্থাৎ এরা কিন্তু পরস্পর বিরোধী শক্তি, এরা কিন্তু মাজার রাজনীতির বিরুদ্ধে। তারপরে আরো একটা ইসলামিক অন্য যারা আছে তারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর আইন সৎ লোকের শাসন করতে চায়। তো জামাত কি কখনো বলেছে আল্লাহর আইনে তো নির্বাচন নাই, খেলাফত? ওরা যে খেলাফতের কথা বলে, আপনারা যারা সাংবাদিকতা করেন জিজ্ঞেস করেন আপনারা কোন খেলাফত করবেন? খেলাফত তো 5টা ছিল। একটা হলো খোলাফায়ে রাশিদিন, সেখানে নির্বাচন হতো না। আমরা সেখানে কি দেখেছি? খোলাফায়ে রাশিদিনে 4 জন শাসকের 3জনই তরোয়ালের কোপে নিহত হয়েছে। এইভাবে শাসন পদ্ধতির পরিবর্তন হয়েছে, স্বাভাবিক প্রক্রিয়ায় পরিবর্তন হয় নাই। আর এটা খুব অল্প দিনের ছিল, সেখানে কিন্তু কোনো নির্বাচন হয় নাই। তারা কয়েকজন মিলে একটা মজলিসে বসে তারা এটা করে দিয়েছে। এরপরে মানে যে খেলাফত, সর্বশেষ অটোমানদের খেলাফত, ওসমানিয়া খেলাফত। তো ওসমানিয়া খেলাফত কি ছিল? একই সাথে হচ্ছে তিনি সম্রাট, একই সাথে তিনি খলিফা, দেবরিয়াতে আলিয়া, একই সাথে তিনি খলিফা, একই সাথে তিনি সম্রাট। তো সেই খেলাফত তো আমরা জানি কি খেলাফত, কোনো কথা নাই, কেটে ফেলো। তা আপনারা প্রশ্ন করেন জামাত কোন ইসলামটা চায়, কোন খেলাফতটা চায়? সেখানে নির্বাচনের সুযোগ নাই। আজকে আফগানিস্তানের সরকার আছে, তালেবান সরকার, সেখানে কোনো নির্বাচন হয় না এবং তারা বলে দিয়েছে এখানে নির্বাচন হবে না, কারণ ইসলামে নির্বাচন নাই। তো যে দলটা মনে করে নির্বাচন নাই, তারা যখন নির্বাচনে আসার কথা বলে তারা তো পানি ঘোলা করবেই। তারা তো নির্বাচনে বিশ্বাসই করে না, তারা তো ইসলামী রেভলিউশনে বিশ্বাস করে। তো তারপরেও ওরা যে এসছে, আজকে ঐক্যমত কমিশনে এসছে, ওরা নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমরা তাদেরকে স্বাগত জানাতে চাই এবং সব রাজনৈতিক দলের উচিত তাকে স্বাগত জানানো। অর্থাৎ বিভাজন নয়। আমার এই একটা ছোট্ট দেশ, মানে ছোট্ট দেশ বলতে আমি কিন্তু একটা কনসেনসাস থাকতেই হবে। ছোট্ট দেশ বলতে কিন্তু আমি মানে জনসংখ্যার দিক থেকে আমরা বিরাট, কিন্তু দেশ হিসেবে কিন্তু আমরা ছোট। এই ছোট দেশে 54 বছর ধরে বিভাজনের রাজনীতি করে আমরা দেশটাকে একটা খুব বাজে জায়গায় নিয়ে গেছি। কাজে আমি মনে করি এই মুহূর্তে যে ঐক্যের সুযোগটা হয়েছে, এই ঐক্যের সুযোগটা নিয়ে সবাইকে এক টেবিলে নিয়ে এসে, সে যত বিপরীতমুখী হোক তাকে এক টেবিলে নিয়ে, কিন্তু আবার
কিছু মানুষ, কিছু যারা চিন্তক, তারা বলছেন যে এই ঐক্যমত্য কমিশন বা এই সংলাপে বিএনপি সর্বোচ্চ পরিমাণে ছাড় দিচ্ছে বা ছাড় দেওয়ার মানসিকতা দেখাচ্ছে, অন্যরা তাদের দাবি দেওয়ায় রিজিট। এটা আমার মনে হয় যারা বলছেন খুব সঠিক বলছেন না, কারণ প্রত্যেকেই ছাড় দিচ্ছে। যেমন মান্না সাহেবের কথা বললেন, তিনি পিআর পদ্ধতিতে বিশ্বাস করেন, কিন্তু তিনি প্রকাশ্যে বলছেন যে আমরা এই দাবি আপাতত স্থগিত রাখছি। সাইফুল হকরাও এই দাবি সামনে আনে নাই, অর্থাৎ তারা এখানে ছাড় দিচ্ছে এবং অনেকেই ছাড় দিচ্ছে। বিএনপিও কিছু ছাড় দিতে হচ্ছে। বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে, মানে সর্বোচ্চ বলতে না, যতটা ছাড় দিয়েছে অনেকেই তারা অতটা ছাড় দেওয়ার মানসিকতা রাখছে না। ছাড় দিতে হচ্ছে, জামাতকে তো সর্বোচ্চ ছাড় দিতে হয়েছে, কারণ জামাত তো নির্বাচনে বিশ্বাস করে না, সে নির্বাচনের প্রশ্নে আসছে, তো জামাত তো সর্বোচ্চ ছাড় দিচ্ছে। তারপরে জামাত ইয়েতে কি বলে খেলাফতে বিশ্বাস করে, সেইখানে তো খেলাফতের প্রশ্ন তোলে নাই। তো একটা জায়গা শুধু ওরা ছাড় দিতে রাজি না, তারপরে ওরা ছাড় দেবে রাষ্ট্রের মৌলনীতি। রাষ্ট্রের মৌলনীতির প্রশ্নে জামাত ছাড় দেবে না, বরং বলতে পারেন ছাড় দিতে বাধ্য হচ্ছে, কারণ জামাত এখনো জনগণ কর্তৃক বৈধতা লাভ করে নাই। জনগণ এখনো জামাতকে স্বাধীনতা বিরোধী হিসাবে চিহ্নিত করে। কাজেই তাকে এই গায়ের থেকে কাদা ময়লা ধুয়ে ফেলার জন্যে তাদেরকে সর্বোচ্চ ছাড় দিতে হচ্ছে। এখন বিএনপির তো সেই সমস্যা নাই। এটা কি অন্যায়ভাবে ছাড় দেয়া হচ্ছে না যৌক্তিক ছাড়? তারা কৌশলগতভাবে ছাড় দিচ্ছে। আমি মনে করি বিএনপিকেও কৌশলগতভাবে ছাড় দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার, ঠিক জিয়াউর রহমান যেভাবে অত্যন্ত কৌশলগতভাবে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সবাইকে নিয়ে এসেছিলেন, সেই পথেই হাঁটতে হবে। সেই পথেই হাঁটতে হবে। যেমন আমি সেই পথই ছোট্ট উদাহরণ দিতে চাই, আমরা শেষ করব, একটু ছোট্ট করে বলবেন। জিয়াউর রহমান তার যে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য তিনি কি করেছেন, তিনি এদেশের মুসলিম লীগারদের এবং ভাসানী ন্যাপের মূল তার মানে পরস্পর বিরোধী দুই রাজনৈতিক শক্তির নেতৃত্বকে এক জায়গায় নিয়ে এসে তিনি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ঘটানোর চেষ্টা করেছেন। তো এটা যদি সম্ভব হয়, আজকে কেন সম্ভব হবে না? সব ছাড় টাড় দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের উত্তরণ ঘটাতে হবে। আমি মনে করি বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে এই উদ্যোগ নিতে হবে। সংসারের বড় ভাইকে যেমন সর্বোচ্চ ছাড় দিতে হয়, ঠিক একইভাবে আজকের আমার দেশের বড় রাজনৈতিক দল বিএনপিকেই ছাড় দিয়ে গণতন্ত্রের উত্তরণের ব্যবস্থা করতে হবে। কারণ এই রাষ্ট্র ঝুঁকিতে পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত তারাই হবে, জনগণ। হ্যাঁ, জনগণ তো হবেই, এবং এই জনগণের মধ্যে বেশি সংখ্যাই বিএনপি। হ্যাঁ, এই মুহূর্তে যদি কর্মী সমর্থক হিসাব করা হয়, তাহলে সেটাও তারাই বেশি পড়বেন, এবং গত 17 বছরে তাদের ত্যাগই সবচেয়ে বেশি এই মুহূর্তে বলা যায়, কারণ বড় দল হিসেবে তাদেরকে বেশি জায়গায় আঘাত, লক্ষ লক্ষ মামলা, এর চাইতে আর মানে তারা যে মানে কি বলে কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, এর জন্য তো কোনো করার দরকার নাই, মানে বলে প্রমাণ করার দরকার নাই। তাদের বিরুদ্ধে লক্ষ্য এক একটা নেতার আদালতে গেলেই তাদের প্রমাণ পাওয়া যাবে। 150 করে মামলা, না 600-650 পর্যন্ত মামলা আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে কত মামলা তিনি নিজেও জানেন কিনা সন্দেহ আছে। তো কাজে তাদের তো সর্বোচ্চ নির্যাতনের শিকার হচ্ছে। তা কাজে এখন তাদের নিজের এই যে জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এবং তারেক রহমান কিন্তু গত 10 মাস বা 11 মাসের যে রাজনীতির যে শিষ্টাচার দেখিয়েছেন, যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমরা মনে করি তার দলের অপরাপর নেতাকর্মীদেরও সেই জায়গা থেকে বার্তা নেওয়া উচিত। তিনি নিজেও তো নির্যাতনের শিকার, তার বিরুদ্ধে অসংখ্য মামলা, ভুয়া মামলা দিয়ে তাকে মানে কি বলে করা হয়েছে। ওনাকে তো প্রথমে মৃত্যুদণ্ড, ভুয়া মামলা দিয়ে। হ্যাঁ, তো কাজে তিনি নিজেও আপন ছোট ভাই, একমাত্র ভাইয়ের মরদেহটিও দেখতে পারেন, শেষবারের মতো দেখতে পারেননি, জানাজাটা পড়তে পারেননি। হ্যাঁ, তো কাজে তার অভিজ্ঞতা, তাকে তো এই জন্যই তো আমি বলছি যে বিএনপিকে সর্বোচ্চ ছাড় দিতে হবে। তারেক রহমান সাহেব তার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন নির্যাতন বিরোধীদের মানে কিভাবে রাজনৈতিক নির্যাতনের শিকার বাংলাদেশে হতে হয়েছে। কারণ তিনি নিজে দেখেন নাই শেখ মুজিবের নির্যাতন, তিনি দেখেন নাই, কারণ তখন তার দেখার মতো অবস্থা ছিল, শৈশব না, তখন শিশু। তো কাজে তিনি দেখেন নাই। কিন্তু শেখ হাসিনার নির্যাতন তো দেখেছেন।
তো এর থেকে শিক্ষা নিয়ে বড় রাজনৈতিক দলের কি ভূমিকা হওয়া উচিত, আমার বিশ্বাস তিনি সেইভাবেই কাজ করছেন এবং করবেন। জি মাহবুব, আমরা শেষ করব। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে পারিনি। তবে এনবিআর আন্দোলন প্রত্যাহার হয়েছে, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। বেশ কিছু বন্দরে কিন্তু কর্মতৎপরতা ফিরেছে, পণ্য খালাস শুরু হয়েছে, কিন্তু এই আন্দোলনটি কি শেষ হয়েছে? প্রথমত হচ্ছে এটা স্বস্তির খবর, আন্দোলনটা শেষ হয়েছে এটা আমি মনে করি না, এবং আমি মনে করি সরকারকে কঠোর হওয়া উচিত। না, এবং কঠোর বার্তা দিয়েছেন। কঠোর বার্তা না, আমি মনে করি ইতিমধ্যেই তাদের চাকরিচ্যুত করা উচিত ছিল। আপনার মনে আছে কি না জানি না, জাস্টিস সাত্তার তিনি এক অর্ডারে 11,000 ছাঁটাই করে দিয়ে 3 দিনের মধ্যে তিনি নতুন করে নিয়োগ দিয়েছিলেন। আজকে বার্তা দিতে হবে এনবিআর এর কর্মকর্তাদের, বার্তা দিতে হবে সচিবালয়ে যারা আন্দোলন করছে। আমার দেশের অসংখ্য যুবক আছে, বেকার যুবক আছে, শিক্ষিত যুবক আছে, দেশপ্রেমিক যুবক আছে, যারা চোর না, তাদেরকে নিয়োগ দেওয়া। কারণ এটা মনে করার কোনো কারণ নাই ওনারা খুব দক্ষ হয়ে গেছেন। দক্ষ একটা জায়গায় হয়েছেন, চুরির জায়গায়। ছাগলকাণ্ডের কথা মনে আছে? কোথায়? এই এনবিআর এর লোক। আজকে এনবিআর এ যদি আপনি ঢোকেন, এই ছাগলকাণ্ডের শতাধিক নায়ক পাওয়া যাবে। কাজে এইখানে কোনো ছাড়ের প্রশ্ন ওঠে না। আমি মনে করি সরকার অত্যন্ত ভদ্রতার পরিচয় দিয়েছে, নম্রতার পরিচয় দিয়েছে। আর বিশেষ করে ইউনূস সাহেব বয়সও বেশি হয়েছে, তিনি কি বলে ভালোই ভালো বিদায় নিতে চান, কারো বিরাগ ভাজন হতে চায় না। এটা কিন্তু একজন রাষ্ট্রনায়ক বা সরকারের পক্ষে কিন্তু সঠিক সিদ্ধান্ত না, যে সবার কাছে ভালো হওয়া যায় না। একটা পরিবারে বাবা, তার যদি 5 সন্তান থাকে, সে সবার কাছে ভালো হয় না। ছোট সন্তানটি বলে বাবা খুব ভালো, আমার পয়সা করে দেয়। বড় সন্তান যারে বাজারে পাঠায় প্রত্যেক দিন, অন্যগুলোরে পাঠায় না, ওই বড় সন্তান কিন্তু বাবারে মনে করে যা নির্যাতন করছে। তো একইভাবে রাষ্ট্রের দায়িত্বে, সরকারের দায়িত্ব থেকে আপনি নমনীয় হবেন, ছাড় দেবেন, ওদের সাথে বৈঠক করবেন, তারপরে সচিবালয়ের কর্মচারীদের বলবেন না বাধ্যতামূলক অবসর দেওয়া হবে, বরখাস্ত করা হবে না। আপনি কি এই সিদ্ধান্ত নেওয়ার? বরখাস্ত করা হবে না সরকারি চাকরির বিধি অনুযায়ী তার তো বিক্ষোভ করার কোনো অধিকার নাই। আপনি তো অবৈধ অধিকার প্রয়োগ করছেন, আপনি অবৈধ আন্দোলন করছেন। আপনারা কারা? জুলাই আন্দোলন হয়েছে, 90-এর গণ-অভ্যুত্থান হয়েছে, আপনারা কি রাস্তায় ছিলেন? আপনারা তো জনগণের অংশ না। এবং এই সচিবালয়ের মধ্যেই আমরা দেখেছি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবকে দেখাচ্ছিলেন যে একটাকে মারি একটা পরে, একটাকে মারি একটাকে পরে। কাজে আমি মনে করি এই সচিবালয়ে তথাকথিত আন্দোলনের সারা যুক্ত ছিল, অবিলম্বে গ্রেপ্তার করে জেলে পাঠানো হোক। আর এনবিআর এর যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল, আমি দেখলাম দুদক তাদের বিরুদ্ধে লেগেছে। লাগলে তো পাওয়াই যাবে প্রত্যেকেই। কদিন আগে আপনি দেখেছেন না, পিডিবির এমডি তার 35 কোটি টাকা দামের বাড়িতে থাকেন, তো চোর না সে? তার সারা জীবনের ইনকাম দিয়ে বাড়ি করা সম্ভব? 35 কোটি টাকার বাড়িতে 12,500 স্কোয়ার ফিটের বাড়িতে থাকে। এই চোর এখনো কিন্তু বাইরে আছে, এখনো তার বিরুদ্ধে মামলা হয় নাই। এনবিআর এ যান, একইভাবে এরকম চোর পাবেন। এই চোরদের কোনো ছাড় নাই, এদের সাথে কোনো আলোচনা নাই। জুলাই অভ্যুত্থান তো এই সকল জুলাই অভ্যুত্থান এই জন্য হয়েছে, আমি মনে করি এই সচিবালয় এনবিআর এর তথাকথিত আন্দোলনের যারা হয়েছে, কোমরে দড়ি দিয়ে, ঠিক চোরকে যেভাবে বাঁধে গ্রামের একটা কৃষক 10,000 টাকা কৃষি ঋণ নেওয়ার পরে টাকা শোধ করতে পারে না, তাকে কিভাবে নিয়ে যায় জানেন? পুলিশ দড়ি দিয়ে বেঁধে নিয়ে যায়। আর এদেরকে কি সুন্দর করে হ্যান্ডকাপ দিয়ে গাড়িতে করে নিয়ে যায়। আমি অনুরোধ করব, আমি মনে করবো জনগণের এইটাই দাবি, এদেরকে দড়ি দিয়ে বেঁধে হাঁটায় নিয়ে যাওয়া হোক। এটাই আমার শেষ কথা। জি, ধন্যবাদ মাহবুব ভাই। অনেক দর্শক, আমরাও বিশ্বাস করি আসলে বাংলাদেশ আইনের শাসনের পথে ফিরুক এবং আইনের শাসন প্রতিষ্ঠা পাক, ন্যায় বিচার ফিরুক। ন্যায় বিচার ফিরলেই সুশাসন ফিরবে, আর সুশাসন ফিরলে গণতন্ত্র অবশ্যই। আমরা যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছে, যে আকাঙ্ক্ষায় এই গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে, সেই ঐক্য আবার প্রতিষ্ঠা পাবে এবং সেই ঐক্যের পথ ধরে বাংলাদেশ এগিয়ে যাবে, বিশ্বের বুকে আবার মাথা তুলে দাঁড়াবে আমাদের এই
সোনার বাংলা, যে আগামীর যে স্বপ্নের বাংলা, সেই বাংলাদেশের প্রত্যাশা আমরা সবাই রাখি এবং আমরা বিশ্বাস করি তর্ক বিতর্ক দ্বিধা দ্বন্দ্ব সব থাকবে, সবগুলো সংশয় সন্দেহ কাটিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধানের পথ খুঁজে পাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।